চট্টগ্রাম বন্দরে বিভিন্ন সেবা খাতের ট্যারিফ বাড়ানোর সিদ্ধান্ত 1 মাস পেছানো হয়েছে। বন্দর ব্যবহারকারীদের দাবির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। এর আগে 15 সেপ্টেম্বর বন্দরের বিভিন্ন সেবা খাতে গড়ে 41% মতো ট্যারিফ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সবচেয়ে বেশি ট্যারিফ বাড়ে কন্টেনার পরিবহন খাতে, প্রায় 37%। আর এসব নিয়ে আজ আমাদের আলোচনার বিষয় চট্টগ্রাম বন্দরের সার্ভিস চার্জ বাড়লে ক্ষতি কি। আলোচনা করতে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত হবেন এজেন্সিয়াল কমোডিটি ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট জেড.এম. গোলাম নবী এবং এই মুহূর্তে যুক্ত আছেন চট্টগ্রাম বন্দর মার্চেন্ট সিএনএফ এজেন্ট শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ খান। মোস্তাক আহমেদ খান, আপনাকে স্বাগত আমাদের সাথে ইসলাম ব্যাংক তালিখাতায়। আপনারা আমাকে ডিভিজি নিউজে আমন্ত্রণ জানানোর জন্য আপনি এবং মোস্তাক আহমেদ, আপনার কাছে যে প্রথমে যে প্রশ্নটি রাখতে চাই সেটি হচ্ছে, এই যে কিছুদিন আগে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল বন্দরের ট্যারিফ বাড়ানোর, প্রায় গড়ে 41%, সবচেয়ে বেশি ট্যারিফটা বাড়ানো হয়েছিল কন্টেনার হ্যান্ডেলিংয়ে, যেটা আমি যদি ভুল না করে থাকি 37%। এই যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল, যদিও সেটি 1 মাসের জন্য স্থগিত করা হয়েছে, আসলে এটা যদি 1 মাস যদি স্থগিত করে সে পর্যায়ে আবার চালু হবে তার কোনো কিন্তু গ্যারান্টি এখন পর্যন্ত দিতে পারছি না। প্রভাবটা আসলে কতটা পড়তে পারে? আসলে এটা বিষয় হচ্ছে কি, দুইটা জিনিস একসাথে হয়ে গেছে। আমরা যদিও বা শ্রমিকের বিষয়টা দেখি, শ্রমিকের সাথে তো মালিকের যারা ইম্পোর্টার এবং যারা বন্দর ব্যবহারকারী তাদের সাথে সরাসরি শ্রমিকদের সাথে একটা সম্পর্ক, কারণ ওনারা মাল আনে নেয় এবং ওনাদের মাল আমরা লোড আনলোড করি, তাহলে একটার সাথে একটা একবারে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। ওনারা লাভ করতে পারলে আমরা সুবিধা বেশি পাবো, ওনারা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে শ্রমিকরাও ক্ষতিগ্রস্ত হবে, এটাই স্বাভাবিক। এখানে বিষয় হচ্ছে, আপনি দেখেছেন কিছুদিন আগে ইউএসএ একটা এই গার্মেন্টস, আমাদের তো মূল আইটেম হচ্ছে আপনার গার্মেন্টসটাই হচ্ছে আমাদের মূল। এক সময় আমাদের জুট ছিল, জুটের পরিবর্তে এখন গার্মেন্টসটাই এখন আমাদের মূল। এখন যেহেতু একটা ট্যাক্স কিছুদিন আগে ইউএসএ বাড়িয়েছেন, এমনিতে আপনার গার্মেন্টস সেক্টরটা এখন একটা অস্থিরতা বিরাজ করছে। এর মধ্যে বন্দরের যে ট্যারিফ, এই ট্যারিফটা যদি এখন মনে করেন যে এই একটা মানে এটা রেশ খাটতে না খাটতে যদি এটা দেয়, এটা ব্যবসায়ীরা অনেক অংশে আমার মনে হয় ক্ষতিগ্রস্ত হবে। ট্যারিফ বাড়ানো অবশ্যই প্রয়োজন আছে, কারণ এখন সবকিছুতে ব্যয়বহুল, আপনার সবকিছুতে ব্যয় বাড়ছে। আপনার এই ইলেকট্রিক বলেন, বন্দরে যাই আছে, বিভিন্ন দিকেই সবকিছুতেই বেতন ভাতা দিয়ে সবকিছুতেই আপনার বৃদ্ধি হচ্ছে, যার কারণে ট্যারিফ বাড়ানোর প্রয়োজন আছে আমি মনে করি। তবে এই মুহূর্তে এটা আমার মনে হয় স্থগিতটা যেটা হয়েছে এটা আপাতত আরো কিছুদিন রেখে যখন স্বাভাবিক হবে সবকিছু, তখন যদি সবার সাথে আলাপ আলোচনা করে একতরফা কোনো কিছু না করে সহনীয় পর্যায়ে যদি করে, আমার মনে হয় আমার দেশের জন্য ভালো হবে। নিশ্চয়ই। আপনারা নিজেরা যেহেতু বন্দর ব্যবহারকারীরা যারা আছেন, এই মুহূর্তে আসলে বৈশ্বিকভাবে একটা শুল্ক যুদ্ধ চলছে, তার উপর যদি ট্যারিফ বাড়ানো হয় সেটা সরাসরি প্রভাব আসলে বন্দর ব্যবহারকারীর উপর পড়বে বলে আপনি মনে করছেন। আরেকটি বিষয় যেটা আপনার কাছ থেকে জানতে চাই সেটি হচ্ছে, এই যে ট্যারিফ বাড়ানো হয়েছে বন্দর, সেক্ষেত্রে বন্দর ব্যবহারকারীদের উপরে যে সিদ্ধান্তটা নেই, সেক্ষেত্রে স্টেক হোল্ডার যারা যারা আছে, ধরেন আপনারা আছেন, সিএনএফ এজেন্ট যারা আছে তারা আছে, এদের সাথে বসে সেই সিদ্ধান্তগুলো নেওয়া হয় কিনা? না, এখানে বিষয় হয়েছে কি, এটা বাড়ানোর আগে আমি আমার জানা মতে কারো সাথে আলাপ আলোচনা হয়েছে কিনা জানি না। আমাদের তো আপনি এবং বাংলাদেশের সকল মানুষ জানে, 5 আগস্টের পর থেকে আমাদের বন্দরে শ্রমিক সংগঠন বলতে কিছু নেই, শ্রমিকদের কোনো প্রতিনিধি নেই। ওরা যারা আগে ছিল একতরফাভাবে 2006 সালের আমি যেহেতু নির্বাচিত হয়েছিলাম সভাপতি, এরপরে 1/11 আসার পরে এই যে একটা সংগঠন 22টা সংগঠনকে ভেঙে 2টা সংগঠন যেহেতু যেখানে করছে, এরপর থেকে আর কোনো রকমের কোনো নির্বাচনও হয় নাই, শ্রমিক প্রতিনিধিও হয় নাই। একটা গোষ্ঠী শ্রমিক সংগঠনগুলোকে নিয়ন্ত্রণ করে, তারা তাদের ব্যবসা বাণিজ্য চালিয়ে গেছেন। তারা বন্দরকে ব্যবহার করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন। এখানে শ্রমিকদের আসলে কোনো ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। তাদের দীর্ঘদিন ধরে 16-17 বছর শ্রমিকরা কোনো দাবি দাওয়া পায়নি। এখন যেহেতু এক নায়িত্বত্র শাসন সারা বাংলাদেশে চলেছে, এটা বন্দরের ক্ষেত্র হয়েছে, শ্রমিকরা নিরুপায় হয়ে তারা সেখানে কাজ করতে বাধ্য হয়েছে। এখনো 1 বছর ধরে কোনো রকমের কোনো কিছু এখানে এই কোনো শ্রমিক নেতা, কোনো শ্রমিক প্রতিনিধি এখানে না থাকার কারণে এখানে বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হচ্ছে। এবং সেক্ষেত্রে আগে যেটা দেখা যেত, বন্দর কর্তৃপক্ষ যে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার আগে প্রত্যেক পক্ষকে ডেকে একটা সিদ্ধান্ত নিতেন, কিন্তু আমার জানা মতে এবার
সেই ধরনের কোনো সিদ্ধান্ত নিয়েছে বলে মনে হয় না। যখন এটা করার পরে যখন বিভিন্ন জায়গা থেকে প্রতিক্রিয়া হয়েছে, এরপরে বসে এই 1 মাসের জন্য স্থগিত করেছেন বলে আমি জানতে পেরেছি। কিন্তু এই যে মোস্তাক আহমেদ খান, আপনি একটু পিছনে গিয়ে বসলে মানে দর্শকরা আপনাকে পুরোপুরিভাবে দেখতে পাবে। আর একটি বিষয় যেটা আপনার কাছ থেকে জানতে চাই সেটি হচ্ছে, এই যে বলেন 5 তারিখের পর যে সংগঠনগুলো আছে তাদের সবার সাথে একটা সমন্বয়হীনতা আছে এবং নির্বাচন হয়নি, এই যে যারা স্টেক হোল্ডার আছে, যারা বন্দর ব্যবহারকারী আছে, তাদের সাথে না বসে যদি এই সিদ্ধান্ত নেওয়া হয়, যারাই বন্দর ব্যবহারকারী তারাই যদি হঠাৎ করে এই ধরনের শুল্ক আরোপ বা ট্যারিফ আরোপের আওতায় চলে আসে, তাহলে সার্বিক প্রভাবটা আসলে কতটা গিয়ে পড়ে ব্যবহারকারীদের উপর? আসলে এটার কারণে ট্যারিফ বাড়ানোর কারণে বিভিন্ন রকমের এই প্রতিক্রিয়া আছে। এটা মনে করেন, আমি তো একটা কথা আগে উল্লেখ করেছি, যেহেতু এই আপনার ইউএসএ, বিশেষ করে আমাদের গার্মেন্টস পণ্যটা তো সবচেয়ে বেশি যায় আপনার ইউএসএ তে। তাহলে সেখানে তারা যেহেতু একটা শুল্ক বাড়িয়েছেন, এর মধ্যে এটা একবারে সাথে সাথে না করে অবশ্যই বাড়ানোর প্রয়োজন আছে আমি মনে করি। না বাড়াইলে, কারণ বন্দর বা কিভাবে চলবে, এখান থেকে দেশ, আমাদের একমাত্র প্রধান বন্দর হচ্ছে চট্টগ্রাম বন্দর। এটার উপর বাংলাদেশের রাজস্ব, বাংলাদেশের সবকিছুই, অনেক কিছুই নির্ভর করে এই চট্টগ্রাম বন্দরের উপর দিয়ে। তো গভর্নমেন্টের অনেক কিছু নির্ভর করে। কিন্তু আমার মনে হয় এটা অনেক বেশি তাড়াহুড়ো হয়ে গেছে, আর কোনো পক্ষের সাথে আলাপ আলোচনা হয় নাই। যে কোনো সিদ্ধান্ত, কারণ টাকাটা তো দিবে আপনার মনে করেন ব্যবসায়ীরা, তাহলে তাদের সাথে তো আলাপ আলোচনা করতে হবে, তাদের সুবিধা অসুবিধা কি সেটা তো তাদের সাথে একটা আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তো সেক্ষেত্রে সেটা করা হয় না আমার জানা মতে। এটা করলে আমার মনে হয় প্রত্যেক পক্ষের সাথে আলাপ আলোচনা অর্থাৎ আপনার মতে বন্দর ব্যবহারকারীদের মানে বন্দর ট্যারিফ বাড়ানো যৌক্তিক, নিঃসন্দেহে, যেহেতু সবকিছুর সাথে একটা সামঞ্জস্য রেখে ট্যারিফ, কিন্তু সেটা এখনই হয়তো সুসময় নয় সেই ট্যারিফটা বাড়ানোর, এবং যদি বাড়াতে হয় সেক্ষেত্রে সবার সাথে বসা উচিত ছিল। মোস্তাক আহমেদ খান, আমরা আপনার সাথে আরো আলোচনায় যাব, কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতিতে যেতে চাই। দর্শক, বিরতি নিচ্ছে ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি খাতায়, সঙ্গে থাকুন। আবারও স্বাগত। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতে। আলোচনার বিষয়ে চট্টগ্রাম বন্দরের সার্ভিস চার্জ বাড়লে ক্ষতি কি, আমরা আলোচনায় ফিরছি। মোস্তাক আহমেদ খান, আবারও বিরতির পর আপনাকে দিয়ে শুরু করতে চাই। সেটি হচ্ছে, বিরতির আগে যে বিষয়টা আমরা আলাপ করছিলাম, আসলে ট্যারিফ বাড়ানোর সাথে স্টেক হোল্ডারদের সাথে বন্দর কর্তৃপক্ষ বসে কিনা, সেক্ষেত্রে বসাটা কতটা যৌক্তিক এবং ট্যারিফ বাড়ানোটা না কতটা যৌক্তিক এই সময়ে, এবং 1 মাস পিছিয়ে গেছে, সার্বিক দিকগুলো নিয়ে আলোচনা করছেন। এখন আরেকটি বিষয় যেটি যুক্ত করতে চাই, গতকাল একটা যে তথ্যটা পেলাম আমরা, আজকে আমাদের নিউজও সেই বিষয়টি গেছে, যে চট্টগ্রাম বন্দরের অবস্থান 67 থেকে এক ধাপ পিছিয়ে 68তম অবস্থানে এসেছে। যদিও কর্তৃপক্ষ বলেছে যে কন্টেনার হ্যান্ডলিং বেড়েছে। বিষয়টি কিভাবে দেখছেন একজন বন্দর ব্যবহারকারী হিসেবে? না, আসলে বিষয় হচ্ছে কি, এই ধাপটা তো মূলত নির্ভর করে আপনার এই কাজের উপরে, কাজের গতি। মানে যদি যখন কাজের গতি যখন বেশি হয়, কাজ যখন বেশি হবে, এটার উপর ভিত্তি করে আপনার এই উঠানামা করে। এখন ধরেন শ্রমিক কোনো প্রতিনিধি না থাকার কারণে, আসলে তো এটা মূলত, আমি বারবার শ্রমিকদের কথাটা আনছি, আমি যেহেতু শ্রমিক প্রতিনিধিত্ব করে আসছি আমার জীবনে 96 থেকে একদম 2007 পর্যন্ত, পরপর 4 বার আমি শ্রমিক প্রতিনিধি হিসেবে, নির্বাচিত প্রতিনিধি হিসেবে তাদের দায়িত্ব পালন করেছি। চট্টগ্রাম বন্দর সম্বন্ধে মোটামুটি যতটুকু আমার জানার চেষ্টা করেছি, যে জেনেছি, সেই অভিজ্ঞতার থেকেই আমি বলতে চাই। কারণ শ্রমিকরা হচ্ছে এই চট্টগ্রাম বন্দরের একটা বিশাল অংশ, উঠা নামা এবং বিভিন্ন রকমের এই উন্নয়ন এবং সবকিছুতে তারা হচ্ছে। অর্থাৎ চট্টগ্রাম বন্দর যদি বাংলাদেশের অর্থনীতির অক্সিজেন হয়, তাহলে শ্রমিকরা হচ্ছে সেই বন্দরের অক্সিজেন। অক্সিজেন। এখন বিষয়টা হচ্ছে, ধরেন আজকে 5ই আগস্টের পর থেকে শ্রমিকদেরকে এই যারা প্রতিনিধিত্ব করে, সিবিএ কোনো প্রতিনিধি নাই, সংগঠন আছে শ্রমিক লীগ, কিন্তু তারা 5ই আগস্টের পর থেকে তারা গা ঢাকা দিয়েছেন। তারা কেউ এই শ্রমিকদের দেখাশোনা বা তাদের দাবি দাওয়া নিয়ে এই 1 বছরের মধ্যে কোনো রকমের কোনো কাজ, বন্দরের সাথে কোনো আলাপ আলোচনা করার কোনো সুযোগ পাই নাই। এখন এটাও শ্রমিকদের মধ্যে, শ্রমিকরা হয়তো এটা মিছিল মিটিং এ যাচ্ছে না, তাদের প্রতিনিধি না, কিন্তু তাদের মধ্যে তো একটা ক্ষোভ আছে। এখন আমি কাজ বেশি করব কি কম করব, এটা অনেক কিছু তো আমি আমাদের উপর নির্ভর করে। আমি কাজ করতেছি 8 ঘন্টা, কিন্তু বাট আমার কাজের গতিতেও যদি একটু যদি কম হয়, তাহলে সেক্ষেত্রে তো চট্টগ্রাম বন্দরের কাজ কম হচ্ছে। তো কাজ যদি কম হয়, আপনার জাহাজ ঠিকভাবে আসতেছে, মালামাল ঠিকভাবে আসতেছে, হয়তো ডেলিভারি লোডিং আনলোডিংটা হয়তো আমার মনে হয় ঠিকভাবে হচ্ছে না। সেটার একটা বড় কারণ হতে পারে তারা তাদের দাবি দেওয়া থেকে বঞ্চিত। এই 1 বছরের মধ্যে তারা তাদের কাঙ্ক্ষিত কোনো দাবিনামা পেয়েছে বলে আমার মনে হয় না, বরং তাদের উপর আরো জুলুম নির্যাতন বেড়েছে বিভিন্ন রকমের। কারণ বাহিরের মানুষরা যখন শ্রমিকদেরকে নিয়ন্ত্রণ করতে যায়, তাহলে স্বাভাবিক কারণে
এটা শ্রমিকদের মধ্যে একটা অসন্তোষ থাকে। এই চট্টগ্রাম বন্দর আপনার আজকে সৃষ্টি হওয়ার পর থেকে আমরা দেখেছি চট্টগ্রাম বন্দরকে নিয়ে অনেক রকমের ষড়যন্ত্র হয়েছে। চট্টগ্রাম বন্দরকে নিয়ে বারবার চেষ্টা করেছে চট্টগ্রাম বন্দরকে ধ্বংসের পথে নিয়ে যাওয়ার জন্য, বিভিন্নভাবে চট্টগ্রাম বন্দরকে শেষ করার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র হয়েছে। না না না, আমি ওয়াইফাই মোবাইল ডাটা না, আমি করতেছি হ্যাঁ ওয়াইফাই। বলুন, মোস্তাক আহমদ খান বলুন। হ্যাঁ, হ্যাঁ, শ্রমিকরা এবং এই যারা চট্টগ্রাম ব্যবহারকারী সমস্ত মানুষ, বাংলাদেশের সকল মানুষ এই চট্টগ্রাম বন্দরকে বারবার সেই সব ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করেছেন এবং আগামীতেও আমি মনে করি যে এই ষড়যন্ত্রে হোক না কেন চট্টগ্রাম বন্দরকে রক্ষা করার জন্য শ্রমিক সহ এবং ব্যবহারকারী সহ সকল পক্ষ আমি মনে করি একটা ভালো ভূমিকা নিবে। এই 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 যে সমস্যা যেটা আপনি বলেছেন এক ধাপ কমেছে, এটা কোনো বিষয় না, এটা এক ধাপ না, আরো 2-3 ধাপ আগায় নেওয়ার ক্ষেত্রে আমরা যদি চেষ্টা করি, সকলে মিলে যদি আমরা কাজ করি, বন্দর কর্তৃপক্ষ, কাস্টম কর্তৃপক্ষ, ব্যবহারকারী, অর্থাৎ শ্রমিকদের অগ্রগতি হলেই হয়তো বন্দরের এই ধাপটা আসলে আরেকটু বাড়ানো যাবে নিঃসন্দেহে। ইনশাআল্লাহ, আমি মনে করি আপনি আপনার শ্রমিকদের পর্যবেক্ষণ তুলে ধরেছেন দারুণভাবে মোস্তাক আহমদ খান। আপনি থাকুন আমাদের সাথে। আমাদের আরেকজন অতিথি জেড.এম গোলাম নবী, এসেনশিয়াল কমিউনিটি ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের প্রেসিডেন্ট, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনাকে স্বাগত ইসলামী ব্যাংক তালিকাতায়। আপনার ডিভাইসটা একটু আনমিউট করতে হবে জেড.এম গোলাম নবী, তাহলে আমরা শুনতে পাবো আপনাকে। আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই সেটি হচ্ছে আমাদের যে বিষয় যে চট্টগ্রাম বন্দরে সার্ভিস চার্জ বাড়ালে ক্ষতি কি। আপনি কমোডিটি ইম্পোর্ট করছেন, কমোডিটি নিয়ে আপনার কাজ। একে তো বৈশ্বিকভাবে একটা শুল্ক যুদ্ধের মানে রব চলছে, সেই জায়গায় যদি ট্যারিফটা বাড়ানো হতো 41%, যদিও সেটা 1 মাসের জন্য স্থগিত করেছে, তাহলে আসলে প্রভাবটা কতটা পড়তো ব্যবহারকারীদের উপর? জি ধন্যবাদ, আসসালামু আলাইকুম। বিষয়টি হলো, সরকার যখন আমাদের মুদ্রাস্ফীতিটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, মূল্যস্ফীতি এবং মুদ্রাস্ফীতি একইভাবে সরকার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, এরই অংশ হিসাবে সরকার আমাদের ডিপোজিট, ব্যাংকের ডিপোজিট রেট বাড়িয়ে দিয়েছে এবং বিলাসী পণ্য বা আমদানি মোটামুটি প্রায় বন্ধের পথে। অন্যান্য ইম্পোর্টও সরকার নিয়ন্ত্রিত আমদানি হচ্ছে। তো সব মিলে একটা স্বস্তির যখন আমরা একটু অনুভব করি, তখনই দেখা যায় সরকার আরেকটা উপায়ে আরেকটা যে পদক্ষেপ গ্রহণ করে, তখন আমাদের এই মুদ্রাস্ফীতির যে অবস্থা, যে মানে সেটা আবার ব্যাহত হয়। এটা দুঃখজনক আমাদের জাতির জন্য, কারণ আমরা এদেশে এখন আমাদের দারিদ্র্যের যে হার যেভাবে বেড়ে গিয়েছে, যে খেটে খাওয়া দিনমজুর মানুষ, শ্রমিক, তারা হিমশিম খেচ্ছে বর্তমান অর্থনৈতিক অবস্থাতে। তারপরে যদি আবার নতুন করে কোনো জায়গায় কর আরোপ করা হয়, সেই করটা ইম্প্যাক্ট করবে সাধারণত নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর, আমদানি কৃত পণ্যের উপর। তখন সাধারণ মানুষের এই টাকা বর্ধিত হয়, এই টাকা গুনতে হবে, তখন মূল্য বেড়ে যাবে। যারা আমদানিকারক তারা তো এই খরচটা তার উপরে চাপালে আস্তে আস্তে এটা ঘাট সর্বত্রই, রাস্তাঘাট, জনগণ, শ্রমিক সর্বত্রই তাদেরকে এটাকে বহন করতে হবে। এটাও হবে দুঃখজনক। আর আরেকটা বিষয় হলো যে আমরা এখন যা দেখতে পেলাম, সেটি হলো বা অন্যান্য দেশে আমরা সিঙ্গাপুরে দেখেছি, দুবাইতে দেখেছি, শ্রীলঙ্কাতেও আমরা লক্ষ্য করলাম। আর এখানে এই পর্যন্ত কোনো সরকারি একটা টাইমে একটা ধাপে তারা 10%-এর উপরে কোনো কর আরোপ করে নাই, বিশেষ করে করে নাই। অথচ আমাদের সরকার আজকে তাদের বক্তব্য অনুসারে তারা প্রায় 30 বছর, 3 দশক ধরে এই করের কোনো তারা করেনি, মানে ইম্পোজ করেনি। বৈদ্যুতিক কর দেওয়ার জন্য কখনো তারা এটাকে আবেদন করেনি। হঠাৎ করে আকস্মিকভাবে এই অর্থনৈতিক ভঙ্গুর অবস্থার মধ্যে যদি তারা হঠাৎ করে 40% বা 42% যদি আবার ট্যাক্স নির্ধারণ করে বা শুল্ক আরোপ করে, এটা হবে আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। নিশ্চয়ই, যদিও সেটা 1 মাসের জন্য স্থগিত করেছে, সেই স্থগিতাদেশটা যেটা মোস্তাক আহমেদ খান বলছে যে আর একটু দীর্ঘ করা উচিত। মোস্তাক আহমেদ খান, আপনার কাছে সংক্ষেপে একটা বিষয় জানতে চাই, সেটি হচ্ছে গত কিছুদিন আগে, আমি যদি ভুল না করে থাকি, সম্প্রতি এনবিআর চেয়ারম্যান সেখানে গেছেন, চট্টগ্রাম বন্দরে একটা কথা বলেছেন যে টাইম রিলিজ স্টাডির মধ্যে প্রায় 70% পণ্য একদিনে খালাস হয়ে যায়। তাহলে 70%ই যদি একদিনে খালাস হয়, বাকি 30% খালাস হতে আসলে গাফিলতি কোন জায়গায়? না, এটা আসলে নির্ভর করে আপনার, এটা চট্টগ্রাম বন্দর তো শুধু একটা কর্তৃপক্ষ দিয়ে চলে না, যেন কাস্টমসের এখানে একটা বিরাট ভূমিকা আছে। এখন যদি সেখানে যদি আপনার
এই শুল্ক নেওয়ার সময় যখন ফাইলটা যখন জমা হয়, আপনি যখন ডেলিভারি নেওয়ার জন্য যখন আপনার কাগজপত্রগুলো জমা করবেন, তাহলে শুল্ক নেওয়ার জন্য যে প্রক্রিয়াটা, এটা আমি মনে করি আরো অনেক সহজ করা উচিত। কারণ এটা এখনো আগের সেই নিয়ম চলছে। বিশ্ব কিন্তু অনেক এগিয়ে গেছেন, এখন সবকিছু অনলাইনে হচ্ছে, ঠিক আছে, কিন্তু অনেক সময় দেখা যায় সার্ভার গন্ডগোল, আমাদের সার্ভার ঠিকভাবে চলে না, ঘন্টার পর ঘন্টা সেখানে এই সিএনএফ এর এই কর্মকর্তা কর্মচারীদেরকে অপেক্ষা করতে হয় যারা এই কাজের সাথে সংশ্লিষ্ট। তাহলে এটার ক্ষেত্রে অনেক সময় আমার আমার দীর্ঘ সূত্রিতা হয় এই কাগজ গিয়া করার কারণে, আপনার এই সার্ভার ডিস্টার্ব, তারপরে ফাইল ঠিকভাবে কর্মকর্তা কর্মচারীরা ঠিকভাবে তারা কাজ করে না, এইসবের কারণে অনেক সময় হয়। তারপরে সেখানে হচ্ছে কি, এটা হওয়ার পরে কাস্টমসের যে প্রক্রিয়াটা শেষ হওয়ার পরে আবার বন্দর কর্তৃপক্ষের কাছে আসতে হয়। তাইলে এই সব জিনিসগুলোর ক্ষেত্রে যদি আমার মনে হয় একটু যদি সহজ করে, সেখানে আমাদের এখানে 70% এটাকে 100% করাটা কোনো ব্যাপার না, আমি যেটা মনে করি এটা খুব সহজ একটা কাজ। নিশ্চয়ই সবার আন্তরিকতার প্রয়োজন। হয়তো প্রত্যেকটা স্টেক হোল্ডার যারা আছে সবার আসলে আন্তরিকতার থাকলে এটা খুবই সহজ হবে। গোলাম নবী, সবশেষ আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, সেটা ছোট করে আসলে, যে যদি ট্যারিফ বাড়ায় সেক্ষেত্রে প্রভাবটা কি পড়বে? ট্যারিফ বাড়ালে যে প্রভাবটা পড়বে সেটি হলো, আমাদের এখন তো আমাদের যে আমরা যে শ্রমিক বা যারা নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়মিত যারা বাজার থেকে সংগ্রহ করে, তাদের আয়ের সাথে তো এত সামঞ্জস্য হবে না। এই সকল মানুষকে আরেকটা ধাপ আমরা রাষ্ট্রীয়ভাবে কষ্ট বাড়িয়ে দিব, যেটা অত্যন্ত দুঃখজনক। এটা দায়িত্বশীল সরকার এটা করতে পারে না। এটা 1 মাস না 2 মাস না, যত সময় পর্যন্ত আমাদের অর্থনীতির অবস্থাটা সজীবতা না আসে, সজীবতা যদি না আসে, তাহলে সজীবতা যদি ফিরে না পাওয়া পর্যন্ত সরকারকে অপেক্ষা করা উচিত। নিশ্চয়ই আমাদের নিশ্চয়ই, অর্থাৎ পরামর্শ আসলে হলো- নেওয়া হোক, কিন্তু বিষয়টা নিয়ে একটু মানে ধীরে চলনীতিতে আগানো উচিত আপনাদের মতে। গোলাম নবী এবং মুস্তাক আহমেদ খান, দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের ইসলামী ব্যাংক টালিখাতে এসে আপনাদের পর্যবেক্ষণ তুলে ধরার জন্য। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতা, আজ এ পর্যন্ত। সঙ্গে থাকুন।